আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগতম। গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024 অলরেডি ঘোষণা করা হয়েছে। এখানে ভিনিসিয়াস জুনিয়র বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাইছে, বেস্ট ফরওয়ার্ডের অ্যাওয়ার্ড পাইছে। ভাই, ভিনিসিয়াস জুনিয়র একের পর এক অ্যাওয়ার্ড পাইতেছে, ভ্যালন্ডিয়র পায় নাই। এটা নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন হইতেছে। ইভেন ক্রিস্টিয়ানো রোনালদো গতকালকেও বলছে এটা ভিনিসিয়াস জুনিয়র ডিজার্ভ করে। এইখানে কিছু তো হয়েছে যার কারণে ভিনিসিয়াস জুনিয়র পায় নাই। ওকে, ওইটা নিয়ে কথা না বলি, এটা আগের স্টোরি। এই যে গ্লোব সাকার অ্যাওয়ার্ড, এটা প্রতি বছর দুবাইয়ে দেওয়া হয়। এর আগে কিলিয়ান এমবাপ্পে বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাইছে, আর্লিন হারান্ড পাইছে, আর এই বছর ভিনিসিয়াস জুনিয়র একটা না দুইটা অ্যাওয়ার্ড পাইছে। আমি আপনাদেরকে দেখাই কে কোন অ্যাওয়ার্ড পাইছে। এইখানে ভিনিসিয়াস জুনিয়র বেস্ট ফরওয়ার্ডের অ্যাওয়ার্ড পাইছে, বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাইছে। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো মিডল ইস্টের বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাইছে, অল টাইম টপ স্কোরারের অ্যাওয়ার্ড পাইছে। প্যারেস কাকাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর সাথে বেস্ট ক্লাব রিয়াল মাদ্রিদ হয়েছে। বেস্ট কোচের অ্যাওয়ার্ড পাইছে কার্লো ডন। আর প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড যেটা নেইমার জুনিয়রকে দেওয়া হয়েছে, এটা নেইমার জুনিয়রের প্রতি সম্মান রেখে দেওয়া হয়েছে। ইভেন এই অ্যাওয়ার্ড থিবু কর্তোও পাইছে। এর সাথে এইখানে জুড বেলিংহাম দুইটা অ্যাওয়ার্ড পাইছে, ম্যারাডোনা অ্যাওয়ার্ড এবং বেস্ট মিডফিল্ডার অ্যাওয়ার্ড। ভাই, জুড বেলিংহাম বেস্ট মিডফিল্ডার, এটা আপনাকে মানতে হবে, আপনারা যত কিছুই বলেন। এরপর বেস্ট ইমার্জিং ট্যালেন্ট মানে সেরা উদীয়মান প্লেয়ার হিসেবে লামিন ইয়ামালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই যে ভিনিসিয়াস জুনিয়র এই বছর একের পর এক অ্যাওয়ার্ড পাইতেছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন ভ্যালন্ডিয়র পায় নাই, ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। এখন আপনারা এইটাও বলতে পারেন এই যে অ্যাওয়ার্ড গ্লোব সকার অ্যাওয়ার্ড, এটা তেমন কিছুই না, এটা প্লেয়ারদেরকে এমনিতে দেওয়া হয়। ভাই, আমি একটা কথা বলি, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডই। সো এইখানে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড ছোট, ওই অ্যাওয়ার্ড ছোট, ওইগুলা বলে লাভ নাই। যাই হোক, এর সাথে আমি পরের রিপোর্ট নিয়ে কথা বলি। দেখেন, অ্যান্ড্রিক রাইট নাও এমন একটা ক্লাবে আছে যেখানে বিশ্বের সেরা তিনজন অ্যাটাকার আছে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে। এই তিনজন প্লেয়ারের সাথে অথবা এই তিনজন প্লেয়ারের রিপ্লেসে খেলার জন্য, টিমে সুযোগ পাওয়ার জন্য কোন লেভেলের গেম দিতে হবে ওইটা আপনারা সবাই জানেন। ওইটার সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চ করে অ্যান্ড্রিককে খেলানোর মতো সময় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসে নাই। রিয়াল মাদ্রিদ ওই রকম খারাপ সময় পার করতেছে না। হ্যাঁ, অ্যান্ড্রিক রিয়াল মাদ্রিদে জয়েন করার পর থেকে এখন পর্যন্ত 15টা ম্যাচ খেলছে, এখানে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলিয়ে। সো এই 15টা ম্যাচে 160 মিনিটের মতো খেলছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই যে অ্যান্ড্রিক প্যালমেরাইসে থাকতে অনেক ভালো পারফরমেন্স করছে, স্কোরের পরে স্কোর করছে, অ্যান্ড্রিক ওইখান থেকে ভালো খেলে রিয়াল মাদ্রিদে জয়েন করছে, রিয়াল মাদ্রিদ তাকে সাইন করাইছে। বাট এখন রিয়াল মাদ্রিদ তাকে টাইম দিতেছে না কেন? আপনারা বলতে পারেন এমবাপ্পে খারাপ খেলতেছে, এমবাপ্পে খারাপ পারফরমেন্স করার পরেও অ্যান্ড্রিককে টাইম দিতেছে না। দেখেন, এমবাপ্পে কোন লেভেলের প্লেয়ার, এমবাপ্পে কেমন পারফরমেন্স করে ওইটা আপনাদের সবার ধারণা আছে। এমবাপ্পে বেস্ট স্ট্রাইকার ভাই। আপনারা দেখেন রদ্রিগো এত ভালো পারফরমেন্স করে, রদ্রিগো রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে টপ প্লেয়ার। এই এমবাপ্পের জন্য রদ্রিগো বেঞ্চ হইতেছে, রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে খেলাইতেছে, রদ্রিগোকে বেঞ্চ করতেছে। আর আপনারা কিভাবে চিন্তা করতেছেন এইখানে অ্যান্ড্রিক চান্স পাবে, তাও সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিলিয়ান এমবাপ্পের রিপ্লেসে? এটা কখনোই হবে না ভাই। হ্যাঁ, অ্যান্ড্রিক ফিজিক্যালি অনেক স্ট্রং, সে অনেক পরিশ্রম করে, ইভেন ভালো খেলে, খারাপ খেলে না। আপনাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে কার্লো অ্যানচেলত্তি বলছিল অ্যান্ড্রিক এখনো ইয়ং, তার হাতে ফিউচারে অনেক সময় আছে। বাট একটা আর্টিকেলে এমন কিছু বলা হয়েছে, এমন কিছু লেখা হয়েছে, এই যে কার্লো অ্যানচেলত্তির যে একটা স্কোয়াড, এই স্কোয়াডে যতজন প্লেয়ার আছে, স্কোয়াডের সব প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু কার্লো অ্যানচেলত্তি পরিকল্পনা করে না কে স্কোয়াডে আছে কে নাই। কার্লো অ্যানচেলত্তি ওইটা দেখে না। কার্লো অ্যানচেলত্তির আলাদা একটা লিস্ট আছে যেখানে 14-15 জন প্লেয়ারের নাম আছে, 14-15 জন প্লেয়ার আছে যাদেরকে নিয়ে কার্লো অ্যানচেলত্তি পরিকল্পনা করে। আপনারা হয়তো লক্ষ্য করছেন কার্লো অ্যানচেলত্তি খুব কম সাবস্টিটিউট করায়, 1 জন 2 জন অথবা 3 জন, এর বেশি করে না। এরপর যাদেরকে করে 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিটের জন্য, এর বেশি না। কার্লো অ্যানচেলত্তি চায় স্টার্টিং 11-এ যারা থাকে, যারা থাকবে, তারা গেম ফিনিশ করুক, তারা খেলে আসুক। এখন মেন কথা হচ্ছে এই যে কার্লো অ্যানচেলত্তির যে একটা লিস্ট, 15 জন 14 জনের যে লিস্ট, ওই লিস্টে অ্যান্ড্রিক নাই, অ্যান্ড্রিক ওই লিস্টের বাইরে। তার মানে কি কার্লো অ্যানচেলত্তি এখন পর্যন্ত অ্যান্ড্রিককে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা করে নাই। স্কোয়াডে অন্য প্লেয়াররা যেভাবে আছে অ্যান্ড্রিকও ওইভাবেই আছে। শুধুমাত্র কার্লো অ্যানচেলত্তি না,
রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কাছেও কিন্তু এনরিক এখন পর্যন্ত পিছিয়ে আছে। তাদের কথা হচ্ছে তার হাতে এখন পর্যন্ত সময় আছে। রাইট নাও আমাদের কাছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আছে। সো তাদের সাথে কন্টিনিউ করার জন্য, তাদের রিপ্লেসে খেলার জন্য তাকে অবশ্যই ওয়েট করতে হবে। বাট আমাদের কাছে যেটা মনে হইতেছে, কার্লো অ্যানচেলত্তির হাতে সুযোগ থাকার পরেও কার্লো অ্যানচেলত্তি এনরিককে টাইম দিতেছে না। ভাই এমন কিছুই না। এই যে রিয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং লাইনে আপনি এনরিককে কোথায় খেলাবেন? আপনি ভিনিসিয়াসকে বেঞ্চ করবেন, আপনি রদ্রিগোকে বেঞ্চ করবেন, কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চ করবেন? ভাই এমবাপ্পের জন্য এত লড়াই, রিয়াল মাদ্রিদ কখনোই এমবাপ্পেকে বেঞ্চ করবে না। আর এমবাপ্পে খারাপ পারফরমেন্স করতেছে না। আর রদ্রিগো আপনার বেস্ট প্লেয়ার, আপনার প্লে মেকার। আপনারা আমাকে একটা পজিশন দেখান যে পজিশনে এনরিককে খেলাবে। হ্যাঁ, এনরিক বেস্ট স্ট্রাইকার, ভালো খেলে, বাট এখনই রিয়াল মাদ্রিদের মূল একাদশে কন্টিনিউ করার মতো যে অ্যাবিলিটি, ওইটা আই থিঙ্ক নাই, হয় নাই এখন পর্যন্ত। ম্যাচুরিটি নাই ভাই, শুধুমাত্র স্কোর করলেই হয় না, ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। হ্যাঁ, এনরিক বেস্ট, তার স্পিডের মধ্যে তার যে বল কন্ট্রোল করা, ওইটা অন্য লেভেলের। সেই স্পিডের মধ্যে ড্রিবলিং করতে পারে, বল কন্ট্রোল করতে পারে। তবে তাকে ওয়েট করতে হবে রিয়াল মাদ্রিদের মূল একাদশে খেলার জন্য। তাকে অনেকদিন ওয়েট করতে হইতে পারে। তারা কনফার্ম থাকেন এনরিক এখনই মূল একাদশে আসতেছে না। এরপর ট্রেন্টকে নিয়ে অনেক কথা হইতেছে। ট্রেন্ট টু রিয়াল মাদ্রিদ 1 বছর থেকে চলতেছে এই স্টোরি, বাট সামনে ট্রান্সফার উইন্ডো চালু হইতেছে জানুয়ারিতে, যার কারণে এটা নিয়ে আবারও হাইপ শুরু হয়েছে। কিছু রিপোর্ট এমনটা বলতেছে জানুয়ারিতে হয়তো ট্রেন্টের সাথে রিয়াল মাদ্রিদ চুক্তি করতে পারে, ট্রেন্টকে সাইন করাইতে পারে। তবে আমার মনে হয় এমন কিছুই হবে না। তবে স্টোরিও আছে, লিভারপুলের সাথে ট্রেন্ট এখন পর্যন্ত চুক্তি রিনিউ করে নাই। চুক্তি রিনিউ করার জন্য কোনো ধরনের কথা বলে নাই। লিভারপুলের সাথে ট্রেন্টের চুক্তি 2025 সালের জুনে শেষ হবে। তবে এখানে কিছু নিয়ম আছে। কোনো প্লেয়ার যদি ক্লাব ছাড়তে চায়, ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে জয়েন করতে চায়, অথবা ক্লাবের সাথে চুক্তি রিনিউ করতে চায়, ওই প্লেয়ার উইন্টার ট্রান্সফার উইন্ডো, মানে জানুয়ারিতে যে ট্রান্সফার উইন্ডো চালু হয়, ওই ট্রান্সফার উইন্ডোতে তার ক্লাবকে জানাইতে পারবে, ভাই আমি অন্য ক্লাবে যেতে চাই, আমি সামার ট্রান্সফার উইন্ডোতে তোমার ক্লাব ছাড়বো, অথবা আমি তোমার সাথে চুক্তি করতে চাই। এটা শুধুমাত্র উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বলতে পারবে। অন্য ক্লাবের সাথে যোগাযোগ করতে পারবে, অথবা ক্লাবের সাথে চুক্তি রিনিউ করতে পারবে। এর আগে বা পরে এটা পারবে না। এরপর ট্রেন্ট যদি এখন লিভারপুলকে জানায় আমি ফ্রি এজেন্ট হতে চাই, আমি তোমার ক্লাবের সাথে চুক্তি রিনিউ করব না, আমি অন্য ক্লাবে জয়েন করতে চাই, তখন যেই ক্লাব তাকে সাইন করাতে চাইবে, ওই ক্লাব লিভারপুলের সাথে চুক্তি করবে। ট্রেন্টের যে এজেন্টের সাথে যোগাযোগ করবে, ভাই এই প্লেয়ার আমরা চাইতেছি। এরপর এইখানে প্লেয়ার এবং ক্লাব যদি অ্যাগ্রি হয় তাহলে চুক্তি হবে। এর আগে কোনো কিছুই পসিবল না। হ্যাঁ, ট্রেন্ট যদি চায় সে রিয়াল মাদ্রিদে জয়েন করবে, লিভারপুল ছাড়বে, তাহলে ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর সে লিভারপুলকে জানাইতে পারবে, অথবা রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করতে পারবে আমি সামার ট্রান্সফার উইন্ডোতে, মানে জুনে তোমার ক্লাবে জয়েন করব, আমি জুনে ফ্রি এজেন্ট হইতেছি, তুমি চাইলে আমাকে এখনই সাইন করাইতে পারো। হ্যাঁ, তবে সাইন করায় রাখতে পারবে। এখন সাইন করালে ট্রেন্ট এখনই রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবে না, সে আগামী সিজন মানে 2025 এবং 2026 সিজনে খেলতে পারবে। বাট আমার মনে হয় না লিভারপুল ট্রেন্টকে ছাড়বে। ভাই যেইভাবে পারফরমেন্স করতেছে এই সিজনে, যেইভাবে খেলতেছে, এমন প্লেয়ার কেউ ছাড়তে চাইবে না ভাই। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ট্রেন্টের সাথে লিভারপুলের চুক্তি রিনিউ হয় নাই, এটা নিয়ে কোনো ধরনের কথাও হয় নাই। তবে আমার যেটা মনে হইতেছে ট্রেন্ট হয়তো লিভারপুলের সাথে চুক্তি রিনিউ করবে না, সে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে জয়েন করবে। সিজনের শুরু থেকে লা লিগার পয়েন্ট টেবিল নিয়ে একটা নাটক চলতেছিল। অক্টোবর থেকে মেবি বার্সেলোনা পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে আসছিল, আর রাইট নাও বার্সেলোনার পজিশন 3 নম্বরে। বার্সেলোনা ফর্মে নাই, এর সাথে স্কোয়াডে অনেক প্রবলেম চলতেছে। বার্সেলোনা ম্যানেজমেন্ট অনেক প্রবলেম ফেস করতেছে, যেটা প্লেয়ারদের রেজিস্ট্রেশন নিয়ে। জানুয়ারি থেকে হয়তো ডানি অলমো স্কোয়াডে নাও থাকতে পারে, হয়তো, বাট এখন পর্যন্ত শিওর না। এটা নিয়ে অনেক ড্রামা চলতেছে। দেখেন, হানসি ফ্লিকের প্রথম সাইনিং ছিল ডানি অলমো। লা লিগার নিয়ম অনুযায়ী আপনার স্কোয়াডের কোনো প্লেয়ার যদি ইনজুরি ফেস করে, ইনজুরির কারণে স্কোয়াড থেকে আউট হয়ে যায়, তখন তার রিপ্লেসে ওই ক্লাব অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারবে, অথবা রেজিস্ট্রেশন করাইতে পারবে। ড্যানি আলমোর স্টোরিটাও এমন হয়েছে। ক্রিস্টিয়ানসন ইনজুরি ফেস করছে, ক্রিস্টিয়ানসন ইনজুরি ফেস করার পর বার্সেলোনা অলমোকে রেজিস্ট্রেশন করাইছে, বাট ওই রেজিস্ট্রেশনের যে সময়, যে মেয়াদ, ওইটা 6 মাসের জন্য ছিল। এই মাসের 31 তারিখ ওই মেয়াদ শেষ হবে, আর এর মধ্যেই কিন্তু বার্সেলোনা অলমোর যে রেজিস্ট্রেশন, ওইটা রিনিউ করতে হবে। যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয় তাহলে জানুয়ারি থেকে অলমো স্কোয়াডে থাকতে পারবে না, স্কোয়াড থেকে আউট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাছে এটা ইজি মনে হইতে পারে, বাট এটা এতটাও ইজি না ভাই। আপনারা বলতে পারেন বার্সেলোনা চাইলে এখনই রেজিস্ট্রেশন করাইতে পারবে, বাট বার্সেলোনা পারতেছে না ভাই। এইখানে হিউজ অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে।
বার্সেলোনা যে 1:1 সিচুয়েশন ওইটা এখন পর্যন্ত কাজ করে নাই। এরপর তাদের যে স্যালারি ক্যাপ ওইটা 426 মিলিয়ন ইউরো, বাট এইখান থেকে বার্সেলোনা এক পয়সাও ধরতে পারবে না, 1 ইউরো ইনভেস্ট করতে পারবে না। বাট এখন মেন কথা হচ্ছে বার্সেলোনা অলমোকে কিভাবে রেজিস্ট্রেশন করবে? স্কোয়াডে তো রাখতে হবে, এমন প্লেয়ার ছাড়াও যাবে না ভাই। দেখেন, বার্সেলোনা অলমোকে রেজিস্ট্রেশন করাইতে পারবে, এর জন্য বার্সেলোনার আরো 60 মিলিয়ন ইউরো প্রয়োজন। এখন বার্সেলোনা এই 60 মিলিয়ন ইউরো কিভাবে ম্যানেজ করবে? যদি ম্যানেজ করতে না পারে তাহলে অলমো থাকতেছে না। তবে আমার মনে হচ্ছে পসিবল, বার্সেলোনা চাইলে এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে পারে, বাট এখানে প্লেয়ার সেল করতে হবে। যে কোনো প্লেয়ার হোক, এখানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং হোক অথবা আনসু ফাতি হোক, এরা কোনো কাজে আসতেছে না এই মুহূর্তে। ছেড়ে দিক, এদের থেকে অলমো এখন মোস্ট ইম্পর্টেন্ট। বাট আমার মনে হচ্ছে বার্সেলোনা এমন কিছু করবে না। হ্যাঁ, বার্সেলোনা এটা নিয়ে কোর্টে আপিল করছিল, গতকালকে কোর্ট ওইটা বাতিল করছে, রিজেক্ট করছে। সো এই মুহূর্তে বার্সেলোনা এমন একটা অবস্থানে আছে, অলমোকে হারাইতেছে। বার্সেলোনাকে এনি হাউ 60 মিলিয়ন ইউরো অ্যারেঞ্জ করতে হবে। তবে হ্যাঁ, এমন স্টোরি আগেও হয়েছিল গাভিকে নিয়ে, আর কোর্ট ওইটা অ্যাপ্রুভ করছিল, বাট অলমোর যে ব্যাপারটা এটা রিজেক্ট করছে। সো এই মুহূর্তে বার্সেলোনার কাছে যে অপশন, আর কোনো অপশন নাই, একটাই অপশন, প্লেয়ার সেল করা। এছাড়া অলমোকে আটকাইতে পারবে না, অলমোকে ফ্রিতে ছাড়তে হবে।